একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ারভাবে জানতে হবে যে আসলে অভিযোগগুলো কী ছিল। তো অভিযোগ না জানলে তো আমি এটার বিষয়ে কিছু বলতে পারবো না। অভিযোগগুলো যদি আপনারা আমাকে বলেন তাহলে সেক্ষেত্রে আর আমি বলছি যে আমি ঢাকা উত্তর পাবলিক স্কুলের সহকারী শিক্ষক সঙ্গীত বিভাগ আমি গত 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জয়েন করেছি এই স্কুলে। তো সেদিন ঘটনাটা এরকম ঘটেছিল যে তারা আমাদের প্রশাসনিক যিনি আছেন বা অফিসের যিনি আছেন অফিস সহকারী, ওনার বিরুদ্ধে ওরা এসেছিল। তো ওরা একটু খুব হয়ে গেছিলো আর কি। তো হওয়ার কারণে আমি লাইভে যাই এবং তাদেরকে আমি বোঝাই যে এখানে বাহিরের কেউ ইন্টারফেয়ার করার দরকার নেই। আমাদের স্কুলের স্টুডেন্টরা আসবে এবং যেখানে আমাদের সমন্বয়করা বা আমাদের উপদেষ্টারা বলে দিয়েছেন অলরেডি যে এইভাবে পদত্যাগ করানো যাবে না, এটা অফিসিয়ালি করতে হবে এবং অবশ্যই তদন্ত করার মাধ্যমে অফিসিয়ালি আসবে। এখন স্টুডেন্টরা যদি শুধু স্টুডেন্ট না, এরা বাহিরেরই সবাই ছিল, যেমন আশেপাশের কলেজের অনেকে ছিল, এলাকার 2-1 ছিল। তো তখন আমি ওদেরকে বললাম যে তোমরা কারা। আমাকে প্রশ্ন করলো তারা যে আপনি কে। আমি স্কুলে অলরেডি টিচার আছি এবং আমার বর্তমান শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কে। তা 3 বার জিজ্ঞাসা করেছে। তো তখন আমি বললাম আমি কে, আমি যেই হই, ধরে নিলাম আমি কেউই না, কিন্তু তোমরা কারা, তোমরা কেন স্কুলে, তোমরা তো এখন রানিং স্টুডেন্ট না। যদি কারো অভিযোগ থাকে রানিং স্টুডেন্টরা অভিযোগ জমা দেবে, সেটা তদন্ত হবে, তদন্ত করার মাধ্যমে আমরা জানাবো। এর মধ্যে গণমাধ্যম কর্মীর কথা বললো যে প্রেস এসেছে। তো আমি বললাম ঠিক আছে, প্রেসকে ডাকো, আমি একটু দেখি কোন প্রেস এসেছে। কারণ হচ্ছে আমি নিজেও একজন সামাজিক মাধ্যমের একজন সঙ্গীত শিল্পী, সামাজিক মাধ্যমে আছি, আমি অনেককেই চিনি। তো সেই ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে তোমরা প্রেসকে ডাকো। তো প্রেস হচ্ছে সেখানে ইউটিউবার একটা ছেলে ঢাকা সিটি কলেজে পড়াশোনা করে, সে একটা DSLR ক্যামেরা নিয়ে এসেছে। নিয়ে আসার পর আমি বললাম, ডাক দিলাম যে এই সাংবাদিক ভাই এখানে আসেন, আপনি কে, আপনি কোন মাধ্যম থেকে এসেছেন। বলে আমাদের সব মাধ্যমের সাথে যোগাযোগ আছে। তো আমি বললাম যে সব মাধ্যমের সাথে যোগাযোগ থাকলে তো হবে না, আপনার আপনি যেটাতে কাজ করছেন আপনার একটা আইডি থাকবে, আপনার একটা নিবন্ধন থাকবে, আপনি একজন সাংবাদিক। বলতেছে তখন আর কিছু বলে না, আমরা সবটাতে আমাদের সব লিঙ্ক আছে, এটা সেটা বলে ধাক্কা দিয়ে আমাদের টিচারকে সরায়া তারা ভেতরে যাচ্ছে। আমার লাইভে দেখবেন আপনারা, আমার লাইভে দেওয়া আছে। আমরা বাধা দেওয়ার পরও তারা অফিস রুমে আসছে, এসে সবার সাথে তারা তর্ক বিতর্ক পাকড়াও হয়ে কথাবার্তা বলেছে। ইভেন আমরা ওখানেও বলেছি যে তোমরা একটা অভিযোগ দিয়েছো, সেই অভিযোগটার তদন্ত করি আমরা। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় অপরাধ, যে আমি তাদেরকে বাধা দিয়েছি যে কেন তোমরা এইভাবে আসছো, আর তোমরা এইভাবে আসছো ভালো কথা, অভিযোগ জমা দিয়ে চলে যাও। তারা হাঙ্গামা করবে, তারা তখনই পদত্যাগ করাবে একটা মানুষকে। এখন আসলে সত্যি কথা বলতে কি, এটা তেমন পদ না যেখানে পদত্যাগ করা যায়। এটা হচ্ছে অফিসিয়াল কাজ। এখানে যদি সে চুরি, জালিয়াতি বা এই ধরনের কোনো কিছু করে থাকে, এটা অবশ্যই তদন্ত করে সেই টাকা বা সেই উদ্ধারও করতে হবে আমাদেরকে, কারণ এটা আমার স্কুল ফান্ডের টাকা। শিক্ষক এবং শিক্ষিকা রত্না ওরফে সঙ্গীত শিল্পী, তারা রহমাতুল্লাহ হাই স্কুল থেকে দুর্নীতির কারণে বের করে দেওয়া হয়। ওই শিক্ষকরা কিভাবে এই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হলো, সেটা হচ্ছে রহমতুল্লাহ স্কুলে আমি খুব বেশি না, 1 মাস বা তারও কম সময় আমি ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যে প্রধান শিক্ষক এখন আমাদের এই স্কুলে আছেন, সেই প্রধান শিক্ষক আমাকে সেখানে চাকরি দেওয়ার পর আমি সেখানে 1 মাসও পুরো আমি চাকরি করিনি, কারণ আমার বাসা হচ্ছে তখন গ্যান্ডারিয়া, আর রহমতুল্লাহ স্কুল হচ্ছে লালবাগ। আমার যাওয়া আসা খুব কষ্ট হয়ে যেত। তাছাড়া আমি দেখলাম যে আসলে বেতনটাও ঠিক মতো পাচ্ছে না অন্য টিচাররা। তো আমি ভাবলাম যে এখানে থাকলে তো আসলে আমার এই আসা যাওয়ার খরচ, প্রতি মাসের বেতন না পেলেও তো আমি এটাকে কভার করতে পারবো না। আরেকটা বিষয়, তখন আমার চাকরি হয়ে যায় আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে, চাকরি হয়ে যায়। ওই জন্য আমি এখানকার চাকরিটা ছেড়ে আমি আহমেদ বাউনী স্কুলে আমি জয়েন করি। প্রিন্সিপাল স্যার সহ রত্না মিসকে রহমতুল্লাহ হাই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে দুর্নীতির কারণে। ওই শিক্ষক কি করে আমাদের স্কুলে প্রধান শিক্ষক হন? রত্না রহমতুল্লাহ মডেল হাই স্কুলের এক সময় অ্যাডহক টিচার ছিল, সাময়িক 1.5 থেকে 2 মাস। একজন অ্যাডহক টিচারের চাকরির পরিসীমা খুবই সীমিত, নির্দিষ্ট ক্লাসের পরে তার অব্যাহতি ছুটি দিয়ে দেওয়া হয়। এই অবস্থায় বাংলাদেশে শুধু রত্না না, এত সীমিত সময়ের ভিতরে কেউ যদি অ্যাডহক টিচার হিসেবে চাকরিতে থাকে, তাহলে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানেই দুর্নীতি করার সুযোগ নাই। আর রহমতুল্লাহতেও রত্নার নামে কোনো দুর্নীতির কোনো প্রমাণ নাই। আমি
প্রথমে এসেছিল তখন হচ্ছে আমাদেরকে মেয়েদেরকে বিশেষ করে একটা জিনিস বলেছে যে বেনি করে আসতেই হবে। আমি বুঝলাম না যে বেনিটা কোন দেশের নিয়ম বা কোন দেশে এটা বাধ্যতামূলক যে বেনি করেই আসতে হবে স্কুলে। আমরা ছুটি করে আসি, প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা যেরকম সব মানে সুশৃঙ্খলভাবে পরিপাটি হয়ে আসে সেভাবেই আমরা আসি, কিন্তু সে হচ্ছে বেনি না করে আসলে স্টুডেন্টদের অপমান করত। তারপর হচ্ছে শীতের সময় যেটা নীল কালার সোয়েটার না পরলে হচ্ছে সোয়েটার খুলে নেওয়া হতো বাচ্চাদের গা থেকে, তাদেরকে ঠান্ডার মধ্যে রাখা হতো। 2 বেনি করে স্কুলে আসতে হবে, স্কুল ড্রেস পরে আসতে হবে, আর নীল সোয়েটারটা হচ্ছে স্কুল ড্রেসেরই একটা অংশ। আর শুধু আমি নই, পুরো স্কুলের সব টিচারাই আমরা তাদেরকে বলতাম যে তোমরা স্কুল ড্রেস পরে আসবা, লাল নীল হলুদ, হ্যাঁ, যে যেভাবে পড়তেছে কোট পরে আসতেছে। তো এখন যদি আপনারা এইটা যদি অভিযোগ হয়ে থাকে তাহলে তো সব স্টুডেন্টরা যদি এখন স্কুলে লেহেঙ্গা পরে আসতে চায় তাহলে কি আমরা বাধা দিতে পারবো না? বলতে পারবো না যে এটা স্কুলের ড্রেস না, তোমাকে ড্রেস পরে আসতে হবে। ইভেন হচ্ছে যখন তখন স্কুলে ঢুকতো তখন আমরা বাধা দিই যে এই তোমরা কেন যখন তখন স্কুল 8:30টার মধ্যে স্কুলে আসতে হবে, যেখানে আমরা টিচাররা 8:30টার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং 8:30টার পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মানে সে লেট, সে অনুপস্থিত। তাহলে দেখেন আমরা নিয়ম শুধু মেনে চলবো, আমাদের জন্য সব নিয়ম, স্টুডেন্টদের জন্য কি আমরা নিয়ম? আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি, আপনারাও স্কুলে পড়েছেন, আপনারা 100% জানেন যে স্কুল ড্রেসটা কী করতে হবে, 100% পরে আসতে হবে একটা স্টুডেন্টকে, কারণ এইটাই হচ্ছে স্টুডেন্টের পরিচয়। আইডি কার্ড, স্কুল ড্রেস, শীতকালীন যে পোশাকটা নীল সোয়েটার সেটা তো পরতেই হবে। আর যদি এই কথা তারা বলে থাকে যে খালি গায়ে বসায় রাখা হয়েছে, আপনার কি মনে হয় একটা স্টুডেন্টকে আমি খালি গায়ে বসায় রাখবো? ছাত্রছাত্রীদের জন্য শুধু একটাই মেসেজ দিব যে তাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। হ্যাঁ, তাদের এটাও দায়িত্ব সমাজে দুর্নীতি হচ্ছে কিনা এটা দেখার, কিন্তু তারা অভিযোগ করতে পারে, তারা তো এটার মীমাংসা করতে পারবে না। তারা অভিযোগ করবে, সে অভিযোগ তদন্ত যদি না হয় তারা পুরো আন্দোলন করুক, কিন্তু এমনভাবে যেন কিছু করা না হোক যে ছাত্রছাত্রীরা টিচারদেরকে অসম্মান করে, তার সিনিয়র লোকদের অসম্মান করে। এটা তো আমাদের শিক্ষা না। সবচাইতে বড় বিষয় হচ্ছে কি জানেন, আমাদের শিক্ষকরা, আমরা যারা এখন টিচার, আমাদের যারা শিক্ষক ছিলেন তারা যে ন্যায় নীতি আমাদের শিখিয়ে গেছেন, রক্তের মধ্যে পুশ করে গেছেন, এই জিনিসটা না আমরা আর ছাড়তে পারি না। এই জিনিসটা ছাড়তে পারি না। যেখানে অন্যায় হয় সেখানে কথা বলতেই হয়, সেখানে বলতে হয়। সেদিন আমাকে ওই এক ছাত্র, সে আমাদের স্কুলের ছাত্র, মানে রানিং ছাত্র না, এক্স স্টুডেন্ট, বাট কেন্দ্রীয় কলেজে ছিল সম্ভবত, সেই ছাত্র আমাকে বলে আপনি তো অভদ্রতা করছেন। তখন আমি কষ্টে ক্ষোভে তাকে বললাম যে আমরা অভদ্র না হলে তো তোমাদের ভদ্রতা শিখাইতে পারতাম, আমরা অভদ্র দেখেই তোমাদের ভদ্রতা শেখাতে পারি নাই। এটা হচ্ছে জাতির জন্য যে কত বড় একটা কলঙ্ক, আমি কি বলবো বলেন। শিক্ষকদের জন্য আমরা জীবন দিয়ে দিতাম একটা সময় ছিল, আর এখন ছাত্ররা শিক্ষকদেরকে ছোট্ট একটা কিছুতে বাধা দিলে পরেই এই সমস্যাগুলো করে। তাছাড়া আমরা কিন্তু এই যে স্টুডেন্টদের, এদেরকে একটা ধমকও দিতে পারি না, কোনো শাসন করতে পারি না, কিছুই করতে পারি না। পড়াশোনা করতে চায় না, এরা পড়াশোনা করতে চায় না। এরা ম্যাক্সিমাম এখানে যারা এসেছে অনেকেই হচ্ছে যে স্টুডেন্ট লেখাপড়া খুব মানে লেখাপড়ায় অমনোযোগী। এখন আপনি যদি বলেন যে অমনোযোগী কেন, তুমি লেখাপড়া কেন করো না, এটা যদি আমার যদি সেটা অপরাধ হয়ে থাকে, স্টুডেন্টরা যদি বলে পদত্যাগ করার কথা এবং এটা যদি সমাজ মেনে নেয়, রাষ্ট্র মেনে নেয়, আমি পদত্যাগ করবো। আর পদত্যাগ করার কিছু নেই, আমার তো সেই পদই নাই পদত্যাগ করার মতো, আমি রিজাইন দিয়ে চলে যাব।